নমস্কার বন্ধুরা, আমি অমিত। মানুষের জীবনের আরো কিছু ভৌতিক ও দৈবিক ঘটনা নিয়ে হাজির অলৌকিক। আচ্ছা বন্ধুরা, ব্রহ্মদৈত্যের ঘটনা তো তোমরা অনেক শুনেছ। ব্রহ্ম রাক্ষসের ঘটনা শুনেছ? যদি না শুনে থাকো কমেন্টে জানিও শুনতে চাও কিনা। ব্রহ্ম রাক্ষসের মারাত্মক দুটো ঘটনা এসেছে, কিন্তু যারা আগে ঘটনা পাঠিয়েছে তাদের ঘটনা তো আগে শোনাতে হবে। তাই আজ তিনটে ছোট ছোট ঘটনা শুনবে তোমরা। প্রথম ঘটনাটি ভৌতিক, যেটা শেয়ার করেছে পায়েল কুণ্ডু। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য। পাশাপাশি বন্ধুরা, তোমাদের বলি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকতে। প্রতি শনি মঙ্গলবার এমন সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য। এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে দাদা ভাই, আমি লেকটাউন থেকে পায়েল কুণ্ডু। অনেকদিন ধরে তোমাকে একটা ঘটনা পাঠাবো ভাবছিলাম, কিন্তু নানান কারণে হয়ে উঠছিল না, তাই আজকে লিখতে বসলাম। আমার মেয়ে ক্লাস 3-তে পড়ে। এবছর মার্চের ছুটিতে মেয়ের এক বান্ধবীর মামা বাড়িতে আমরা ঘুরতে গিয়েছিলাম। জায়গাটা সুন্দরবন, নামেও সুন্দর, কাজেও সুন্দর। খুবই মনোরম জায়গা, চারদিকে সবুজ আর সবুজ, হাওয়ায় মাটির গন্ধ। কলকাতা থেকে এতটা দূরে এমন এক মনোরম পরিবেশে এসে বেশ ভালোই আনন্দ করছিল বাচ্চারা। আর যাদের বাড়িতে গিয়েছিলাম তারাও তো পুরো মাটির মানুষ। কি খুশি আমাদের দেখে, যেন আমরাও ওনাদেরই আত্মীয়। তো ওনাদের বাড়িটা ছিল মাটির। বাড়ির একদিকে গোয়াল আর অন্যদিকে মুরগি আর ছাগলের ঘর। এছাড়াও উঠোনে বেশ কয়েকটা গাছও আছে। তো একদিন বিকেলে আমরা সবাই বসে গল্প করছিলাম এলাকারই নানান কথা। এমন সময় আমার মেয়ের বান্ধবীর মামা এসে বললেন, আরে পবন মারা গেছে জানো। সঙ্গে সঙ্গে ওনারা বলে উঠল, সে কি রে, মারাই গেল? যদিও যে অবস্থা ছিল বাঁচার কথা ছিল না। ওনাদের এই কথাবার্তা আমি তো কিছু বুঝতে পারলাম না। বললাম, পবন কে গো, কি হয়েছিল তার? উত্তরে যা জানতে পারলাম, প্রথমে তো আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। উনি বললেন, আরে দিন সাথে কাগের কথা, আমাদের এক বন্ধুর মা মারা গিয়েছিল। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন উনি। তো যথারীতি এরপর দেহ দাহ করতে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল। দেহ কার্য সম্পন্ন হতে বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তারপর ডোম এসে নাভিটা দিলেন গঙ্গায় ভাসিয়ে দেওয়ার জন্য। কিন্তু তারপর যে ঘটনাটা ঘটল, তার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। হাত বাড়িয়ে পবন ওই নাভিটা নিল। ওটাও কিছুতেই দেবে না। ওর দাবি যে ওকে মদ খাওয়াতে হবে, না হলে দেবে না। এমন এক অমানবিক কাণ্ড দেখে আমরা তো সবাই হতবাক। পবনের সঙ্গে আমাদের বহুদিনের বন্ধুত্ব, কিন্তু ওর এরকম আচরণ এর আগে আমরা কখনো দেখিনি। ওর যে কোনো বিবেক বুদ্ধি নেই তাও নয়, কিন্তু সেদিন হঠাৎ ওর কি হলো কে জানে। আমরা তো কিছুই বুঝতে পারছিলাম না। ওকে যতই বোঝাই যে দেখ, এটা ইয়ার্কি করার জিনিস না, মজা করারও সময় নয়, কিন্তু কে কার কথা শোনে, কিছুতেই ও দিল না। আমাদের অন্যান্য বন্ধুরা শেষ অবধি তো ওকে তেরে মারতেও গেল। যা হোক করে তারপর ওদের বুঝিয়ে শান্ত করলাম, কারণ এরকম অবস্থায় ঝগড়া, অশান্তি, মারামারি হবে সেটা ভালো দেখায় না। তো শেষে ওকে বলা হলো যে মদ খাবি তো ঠিক আছে, ও নাভিটা বিসর্জন দিয়ে নিক, তারপর তোকে মদ খাওয়াবো, কথা দিলাম আমরা, দে এবার। তো এরপর নাভিটা নিয়ে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হলো।
তারপর বাড়ি ফেরার সময় ওকে মদও খাওয়ানো হলো। ভেবেছিলাম যে আজ নয়, পরে একদিন এই নিয়ে ওর সঙ্গে বোঝাপড়া হবে। কিন্তু কি বলবো, বাড়িতে আসার পর পবনের ধুম জ্বর। জ্বরের ঘোরে উল্টোপাল্টা বকছে, চিৎকার চেঁচামেচি করছে। পরদিন আমরা খবর পেতেই ওকে দেখতে গেলাম, কিন্তু ওকে দেখে তো আমরা সবাই তাজ্জব। মাত্র এক রাতের মধ্যে ওরে কি অবস্থা হয়েছে! চোখের তলায় কালি, চোখ দুটো গর্তে ঢুকে গেছে, গায়ের রংটাও কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। ডাকলে সাড়া নেই, সাড়া দিলেও কথা নেই। এ কি অবস্থা! তখন পরিস্থিতি বেগতিক দেখে এরপর আমরা ওকে হাসপাতালে ভর্তি করাই। ডাক্তাররা সন্দেহ করেছিলেন ম্যালেরিয়া বা টাইফয়েড কিছু, কাজেই সব রকম টেস্টও করানো হলো, কিন্তু কিছুই ধরা পড়ল না। এদিকে জ্বরও তো কমে না, 103, 104, এমনকি 105 পর্যন্ত উঠে যাচ্ছে। আমরা সবাই তো চিন্তিত। ইতিমধ্যেই আরো একটা ব্যাপার আমাদের চিন্তা দ্বিগুণ বাড়িয়ে দিল। ছেড়ে দাও। ঘোরের মধ্যে ও কার সঙ্গে যেন কথা বলে, খুব আস্তে। মুখের কাছে কান নিয়ে গেলে শোনা যেত ও বলছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তো এক জায়গা থেকে এরপর আমরা ওকে জল পড়ে নেও খাইয়েছিলাম, কিন্তু তাতেও কিছু হয়নি। হাসপাতালে ভর্তি হওয়ার এই 3-7 পর আজও মারা গেল। আমরা প্রথমে ভেবেছিলাম যে সেদিন ওরকম অমানবিক কার্যকলাপ করলো, তার জন্যই বোধহয় হয়েছে এটা। কিন্তু পরে ভেবে দেখলাম যে যা হয়েছে তা তো সজ্ঞানে হয়নি, হয়তো কিছুর প্রভাবে এরকম করেছিল। না হলে ও তো আমাদের বন্ধু, কোনো শত্রু কখনো এরকম করেছে শুনেছেন? তো অমিত, ঘটনাটা শোনার পর ব্যাপারটা আমার অস্বাভাবিক লেগেছিল, তাই তোমাকে পাঠালাম। তোমার যদি মনে হয় শুনিও। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। অবশ্যই এটা একটা অস্বাভাবিক ব্যাপার। শ্মশান জায়গাটা অনেক কিছুর আধার, এখানে কি হয় কি না হয় কেউ জানে না। তো এবারে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। এটা শেয়ার করেছে বিশ্বজিৎ। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য। শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। হ্যালো অমিত, আমি বিশ্বজিৎ বেলঘড়িয়া থেকে বলছি। আজ তোমাকে আবার একটা নতুন ঘটনা বলতে যাচ্ছি। ঘটনাটা আমার এক বন্ধু আমাকে বলেছে। ওর দেশের বাড়ির এক বন্ধুর সঙ্গে হয়েছিল এটা। জায়গাটা সম্ভবত মুর্শিদাবাদ। ওখানে ওদের এক মুসলিম বন্ধু ছিল, জাকির নাম। ছেলেটা একটা দুর্ঘটনায় মারা যায়। ওদের মধ্যে কেউ মারা গেলে তো মাটি দিতে হয়, তো ওকে কবর দেওয়ার সময় ওর বাড়ির লোকের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে ওর বন্ধুরাও গিয়েছিল। কারণ বন্ধুদের মধ্যে আবার জাতপাত কিসের, বন্ধুর পরিচয় তো একটাই, বন্ধু। তো ওকে যখন মাটি দেওয়া হচ্ছিল তখন ওদের মধ্যে একটা বন্ধু একটু দূরে এক জায়গায় দাঁড়িয়েছিল। যেখানে ও দাঁড়িয়েছিল ওটাও ছিল একটা কবর। এমনিও মুসলিম মতে কবরস্থান একটা পবিত্র জায়গা, অপবিত্র অবস্থায় সেখানে যাওয়া যায় না। এদিকে ওর বন্ধুটা যে শুধু অশুদ্ধ অবস্থায় ছিল তাই নয়, ও যেখানে দাঁড়িয়েছিল সেটা ছিল একটা কবর। ও সেটা খেয়াল করেনি। দিব্যি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও সিগারেট টানছিল আর বারবার করে থুতু ফেলছিল কবরের ওপরে। এভাবে যখন কাজ শেষ হলো তারপর সবাই বাড়িতে ফিরে এলো। বাড়িতে ফিরে এসে ওর তো ধুম জ্বর। ওষুধ খেয়ে ডাক্তার দেখিয়েও কিছুতেই কিছু হলো না, জ্বর কিছুতেই কমলো না।
সাথে চোখ লাল, চোখের চাউনিটাই যেন অন্যরকম। বিড়বিড় করে আপন মনে যেন কি বলে ও। খায় না, দায় না, বমি করলে গলা থেকে রক্ত ওঠে। এসব দেখে ওর বাড়ির লোকেরা তো সবাই ভয় পেয়ে গেল। তখন ওদের প্রতিবেশী একজন ভদ্রলোক বলেন, ছেলেটাকে মনে হয় কিছুতে ধরেছে। ওঝা গুণিন কিছু দেখাও তোমরা, এভাবে ফেলে রেখো না, এভাবে সারবে না। তো এরপর একজন মৌলভী সাহেবের কাছে ওকে নিয়ে যাওয়া হয়েছিল। গিয়ে তাকে কিছু বলতে হয়নি, তিনি দেখেই সব কিছু বলে দিলেন, যেন ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন। বলেন, এ তো নাপাক অবস্থায় কবরস্থানে গিয়েছিল, আর জুতো পরে একটা কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খেতে খেতে ওই কবরের উপরে থুতু ফেলেছিল, সেই জন্যই সে ওকে ধরেছে। সেটা ছিল একটা মেয়ের কবর। যতক্ষণ না ওখানে গিয়ে আবার ক্ষমা চাইবে, সে কিন্তু ওকে ছাড়বে না, মেরে ফেলবে ওকে। এসব বলে তিনি অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। মেয়েটি ওকে কিছুতেই ছাড়তে রাজি নয়। শেষে সেই মৌলভী সাহেব নিজেই ঘটনার দায় নিলেন। বললেন যে উনি দাঁড়িয়ে থেকে ওকে দিয়ে মাপ চাওয়াবেন। এসব বলার পর আরো কিছু সূরা পাঠ করেন উনি। তারপর মেয়েটি ওকে ছেড়ে যায়। যাওয়ার সময় সে নাকি সময় দিয়ে গিয়েছিল, যদি তার মধ্যে ক্ষমা না চায় তাহলে ও আবার আসবে। তো এরপর ওকে নিয়ে ওর বাড়ির লোকেরা এবং সেই মৌলভী সাহেব সবাই গেলেন আবার সেই কবরস্থানে। সেই কবরস্থানের সামনে বসে এরপর ওকে দিয়ে মাপ চাওয়ানো হলো। আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। তো এরপর আবার ওকে নিয়ে এসে মৌলভী সাহেব একটি তাবিজ দিয়েছিলেন। বলেছিলেন যে আগামী 1 বছর যেন এটা খোলা না হয়। তো এসব করার পর এরপর ছেলেটা ভালো হয়ে যায়। এই ছিল ঘটনা অমিত, ভালো লাগলে শুনিও। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। এবারে চলে যাব আজকের তৃতীয় ঘটনায়। এটা শেয়ার করেছে অর্কপ্রভ নস্কর। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য। এছাড়াও বলি বন্ধুরা, এমন ঘটনা যদি তোমরাও শোনাতে চাও, ডেসক্রিপশনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি লিখতে পারো তো লিখে, না হলে ভয়েস মেসেজ করে। এবারে শুরু হচ্ছে আজকের তৃতীয় নিবেদন। নমস্কার অমিতদা, জয়গুরু বন্দে পুরুষোত্তমম। দাদা, আজ তোমাকে আমার দিদার মুখে শোনা একটা ঘটনা শেয়ার করছি। আমার দিদা থাকতেন লেক গার্ডেন্স, কলকাতায়। দিদাদের বাড়ির পুরো মুখোমুখি ছিল একটা মন্দির। মা শীতলা, মা শ্যামা, বাবা মহাদেব, বাবা লোকনাথ, অনেক দেবদেবীর বিগ্রহ ছিল ওখানে। লোকেরা বলতেন মন্দিরটি খুবই জাগ্রত, তাই প্রতিদিন ভক্তরা পুজো দিতে মন্দিরে ভিড় করত। সকাল সন্ধে দুবেলা পুজো হতো। দুপুরে মন্দির বন্ধ থাকত, তখন ঠাকুর বিশ্রাম নিতেন। তো একদিন হয়েছিল কি, দুপুরে খাওয়া দাওয়া করে দিদা এঁটো বাসন নিয়ে বেরোচ্ছিল বাড়ি থেকে। রাস্তায় তখন কোনো লোকজন ছিল না। তখন হঠাৎই দিদার চোখ যায় ওই মন্দিরের দিকে। দেখেন মন্দিরের সামনে একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে আছেন। পরনে লাল পাড় একটা শাড়ি, কপালে একটা বড় সিঁদুরের টিপ, গায়ের রং কেমন যেন উজ্জ্বল, আর মাথা ভর্তি কোঁকড়ানো কালো চুল। ওনাকে দেখে দিদা বাড়ির সামনে থমকে দাঁড়িয়ে পড়লেন। ভাবেন, কে ইনি? আগে তো কখনো এখানে দেখিনি এনাকে, পুজো দিতে এসেছেন নাকি? এইসব ভেবে বাসনটা নামিয়ে রেখে দিদা ওনাকে আওয়াজ দিতে গেলেন যে এখন তো মন্দির খুলবে না,
সন্ধেবেলায় আসুন। কিন্তু দিদার আওয়াজ পেতেই ভদ্রমহিলাটি সটান মাথা ঘুরিয়ে তাকালেন দিদার দিকে, তারপরেই সঙ্গে সঙ্গে মিলিয়ে গেলেন। দিদার চোখের সামনে দিয়ে একেবারে উধাও হয়ে গেলেন তিনি। এই দেখে দিদা তো তখন চমকে ওঠেন যে কি হলো ব্যাপারটা, এভাবে উনি মিলিয়ে গেলেন কি করে? ভর দুপুর বেলায় ফুটফুটে রোদের আলোয় উনি তার ভুল দেখবেন না? তো এই ঘটনাটা এরপর দিদা মন্দির পুরোহিতকে জানিয়েছিলেন। শুনে তিনি দিদাকে বলেছিলেন, মা শীতলা নয় মা কালী হবেন তিনি। আপনার ভাগ্য ভালো যে তার দেখা পেয়েছেন। তো এই ছিল ঘটনা দাদা, জানি খুবই ছোট, তবুও পারলে শুনিও। তো এই ছিল বন্ধুরা আজকের তৃতীয় ঘটনা। জানি না আজকের ঘটনাগুলো তোমাদের কেমন লাগলো, কমেন্টে জানিও। ভালো লাগলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে শেয়ার করে নিও। এবারে গত এপিসোডে মনীষা কাকিমা লিখেছেন, তোমার ঘটনাগুলো দারুণ, আর পরিবেশনা তো কোনো তুলনা নাই। সুদেশা সিংহারয় লিখেছে, ভৌতিক আর দৈবিক মিলিয়ে 4টি দুর্দান্ত ঘটনা। মৌসুমী মুখার্জি লিখেছে, তোমার ঘটনা না শুনলে মনে হয় কি যেন বাকি আছে। গোপাল লিখেছে, সত্যি ঘটনাগুলো এত দারুণ, মনে হলো যেন চোখের সামনে দেখছি, তোমার জবাব নেই। টিএন তিরুম লিখেছে, হরে কৃষ্ণ ভাই, ধানি লঙ্কা ঝাল বেশি, ছোট হলে কি হবে, অসম্ভব সুন্দর। শাশ্বতী মুখার্জি লিখেছে, অলৌকিক ইজ দ্য বেস্ট। এছাড়াও কমেন্ট করেছ রথিন দাস, ক্ষমা অধিকারী, গীতাদি, বর্ষা চ্যাটার্জি, আবুল হোসেন, অক্ষয় অধিকারী, পায়েল কুণ্ডু, সুমিতাদি, দামিনী পাল, অজন্তা হরে, অমিতা জেঠিমা, জয়া বণিক, মিঠুন পাল, এমডি মঞ্জু, পিঙ্কি ঘোড়ই, সৌরভ রয়, চন্দন চ্যাটার্জি, স্বপ্না বাজাল, মায়াদি, অর্কপ্রবণা সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।